আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। পাচার অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তার আশ্বাস, প্রধান উপদেষ্টার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ। চ্যানেল আই-এর 5 পরিচালকের বিরুদ্ধে করা ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, চাঁদাবাজির অভিযোগ করেননি বলেও মন্তব্য। মধ্যস্বত্বভোগী ও কয়েক দফা হাত বদলে ডিমের দাম কমছে না, দাবি ব্যবসায়ীদের। চাঁদাবাজি আগের মতোই, শুধু মুখ পরিবর্তন হয়েছে বলে অভিযোগ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নেত্রকোনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। গাছ লাগানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা জোরদার করার আগ্রহের কথাও জানানো হয়। এছাড়াও বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাশেদ আহমেদের সহযোগিতায় নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। যে কোনো দেশের উন্নয়নের মূল শক্তি যেখানে অর্থনীতি, সেখানে বিগত সরকারের দুর্নীতি ও অর্থ পাচারে বাংলাদেশের অর্থনীতিকে নেওয়া হয়েছে ভঙ্গুর পরিস্থিতির দিকে। সেই অর্থনীতিকে টেনে তুলতে সংস্কারের পাশাপাশি দেশি বিদেশি সহযোগিতা চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন। যে কোনো ব্যবসার স্থিতিশীলতা ও দুর্নীতিমুক্ত পরিবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে ব্যবসার উন্নত পরিবেশ সৃষ্টি হবে। টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব। বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। এবং আমরা তোমাদেরকে, আপনারা জানেন যে গত সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না, ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিল। তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আগের রেজিমের এরা পুরো বাংলাদেশের ইকোনমিটা একটা আসলে লুটপাট তন্ত্র ছিল এবং লুটপাট তন্ত্র থেকে যত পরিমাণ টাকা বাইরে নেওয়া যায় এরা নিয়েছে। ফলে এখন এসে আমাদের একটা ইকোনমিক ক্রাইসিসের সম্মুখীন করার পুরো পায়তারা ছিল, যদিও এটা ওভারকাম করা হয়েছে। দেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতারেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান করিম এ খান, এইচএসবিসির সিইও এবং বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তা সহ 16টি পৃথক ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বৃষ্টি ছুঁয়েছে নিউ ইয়র্কে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করে এবারের জাতিসংঘ সফরে সাফল্যের নজির গড়েছেন। আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতির এক নীতি নির্ধারণী ভূমিকা যোগ করলেন। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।
চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন ফারজানা ব্রাউনিয়া। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইকে ব্রাউনিয়া জানান, চাঁদাবাজির কোনো অভিযোগ করেননি তিনি। দ্রুততম সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমরা জানি যে গতকাল আপনি একটি মামলা করেছেন, সেই মামলাটা নিয়ে এই মুহূর্তে আপনার অবস্থানটা জানতে চাচ্ছি। চ্যানেল আইয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ওনারা যোগাযোগ করেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, ওনারাও বলেছেন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে মামলা আমরা উঠিয়ে নেব বা এটা শেষ করব। এবার আইনি প্রক্রিয়া যতটুকু সময় লাগে সেটা আমরা তার মধ্যে এটা শেষ করবো আশা করি। মামলাটা করার পর আমি হঠাৎ দেখলাম চাঁদাবাজির একটা বিষয় চারিদিকে ছড়িয়ে গেল। এই চাঁদাবাজির বিষয়ে আমার কোনো ধারণা নেই এবং শাইখ সিরাজের মতো একজন মানুষ উনি চাঁদাবাজি করবেন, এটা একটা হাস্যকর প্রোপাগান্ডা হয়েছে। কারণ আমি তো আনুষ্ঠানিকভাবে কোথাও প্রেস কনফারেন্স করিনি, তো ওনারা ছিলেন, জিজ্ঞেস করেছেন, বলেছি, আজকেও আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি যে আমি তো খুব ব্যথিত, আমি তো গতকাল সারা রাত কেঁদেছি যে হায় হায় এটা কি হলো, এবং আমার প্রত্যেকটা স্টেপ নড়বড়ে ছিল। ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। মধ্যস্বত্বভোগী ও কয়েক দফা হাত বদলের কারণে ডিমের দাম কমছে না বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু মুখগুলো পরিবর্তন হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না যদি না তাদের বিবেক জাগ্রত হয়। শাকির আদনানের রিপোর্ট। ডিমের দাম কিছুতেই কমছে না, আস্তে আস্তে সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে আমিষের অভাব পূরণের এই খাদ্যপণ্য। 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। ডিমের দাম স্বাভাবিক রাখতে রাজধানীতে তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতা সভা। মিডিয়া সৃষ্টি হওয়ার কারণে প্রতিটা ফার্মে কিন্তু এলাকা যারা লোকজন আছেন, তাদের খাদ্য দোকান, তাদের মেডিসিন দোকান, তারাই ডিম সরবরাহ করেন, তাদের থেকে কিন্তু আমরা ডিম ক্রয় করি, আনি প্রতিদিন। আমরা এখানে বেশিরভাগ স্থানীয় আড়তদার, প্লাস এখানে আমরা কোনো চাঁদা দিতে হয়নি। আমাদের প্রত্যেকটা কাজের একটা রেজাল্ট থাকতে হবে। আমরা আলোচনা করলাম, মিটিং হলো, আলোচনা হলো, সিদ্ধান্ত হলো, আপনারাও আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন, আমরাও আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম, কিন্তু 1 ঘন্টা পরে সেই যদি হয় তাহলে কিন্তু এটা এখন একটা পরিবর্তন কিন্তু ভাই আমাদের আনতে হবে। নিজের চিন্তা চেতনায় বিবেক দ্বারা পরিচালিত হতে হবে। ব্যবসায়ী নেতারা চাঁদাবাজি না থাকার কথা বললেও পাইকারি ব্যবসায়ীরা বললেন ভিন্ন কথা। যারা চাঁদাবাজি নিচ্ছে কিছু কিছু আছে, কিছু কিছু কমছে, কিন্তু যারা নিচ্ছে, যার থেকে নিচ্ছে তাকে আবার ঠেট দিয়ে বলতেছে, তুই যদি বলস তাহলে এই রাস্তায় আবার গাড়ি চলাচল করতে পারবি না বা এই জিনিসটা করতে পারবি না। ওদের থেকে আর যেন চাঁদাটা নিচ্ছে ওনাদেরকে আবার ঠেট দিচ্ছে। 3 হাত বদল হয়, যে তেজগাঁও থেকে যাচ্ছে একজন, আপনার খামার থেকে যে কিনছে সে একজন, আর খামারি একজন। সারা দেশে প্রতিদিন প্রায় 4 কোটি ডিম উৎপাদন হয়, তবে চাহিদার তুলনায় তা কিছুটা কম বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। পর্যটন ও শান্তি স্লোগানে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের গুরুত্ব এবং এর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মান তুলে ধরার উদ্দেশ্যে জাতিসংঘের পর্যটন সংস্থা 1980 সাল থেকে প্রতি বছর 27শে সেপ্টেম্বর উদযাপন করে আসছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশে নানা আয়োজনে দিবসটি উদযাপিত হলেও এখনও অনেক ক্ষেত্রেই অবহেলিত পর্যটন খাত। যথাযথ ব্যবস্থাপনা থাকলে এই খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পর্যটন আকর্ষণে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। লায়লা নওশিনের রিপোর্ট। ঋতু বৈচিত্র্য আর প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। অনন্ত প্রাকৃতিক সৌন্দর্যের সবুজ ভূমির বাংলাদেশের সৌন্দর্যে বিমোহিত হয়ে যুগে যুগে কবি, শিল্পী, সাহিত্যিকের কলমে ধরা দিয়েছে বঙ্গজননীর অপরূপ রূপ। প্রকৃতির এই সৌন্দর্যের জন্য বাংলাদেশ হয়ে উঠেছে পর্যটনের এক অপার সম্ভাবনার দেশ। বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ ফরেস্ট, পাহাড় সহ বাংলাদেশে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী পুরাকীর্তি।
প্রতি বছর এসব দর্শনীয় স্থান ভ্রমণে আসে বিভিন্ন দেশের অসংখ্য পর্যটক। তবে পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকায় সেই সংখ্যা নিতান্তই কম বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশে বিদেশ থেকে ট্যুরিস্ট আনার ক্ষেত্রে প্রাইভেট সেক্টরই একমাত্র কাজ করছে, গভর্নমেন্ট সেটা ফ্যাসিলিটেট করছে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টকে অনেকগুলো দিক খেয়াল করতে হবে। প্যাসিভভাবে বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করতে হবে এদেশে ইনভেস্ট করার জন্য। যখনই ইনভেস্টমেন্ট আসবে তখনই বিদেশিরা আসা শুরু করবে, এবং এদেশ থেকে প্রোডাক্ট যখন বিদেশে যাবে তখনই রেমিটেন্স আসবে। তরুণরা যদি সমস্ত কর্মকাণ্ডে, উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আসে, পর্যটন শিল্প একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প, যে কোনো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে এটা কাজ করে, সারা বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে। পর্যটনের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি এবং ঐক্য স্থাপনের গুরুত্বকে তুলে ধরে পর্যটন শান্তির সোপান স্লোগানে বাংলাদেশ পর্যটন বোর্ড উদযাপন করছে দিবসটি। তবে বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে অবহেলিত এই খাত এগিয়ে নিতে পর্যটন বোর্ড কাজ করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আমরা ট্যুরিজম মাস্টার প্ল্যান করেছি, যেটা আমরা বলছি যে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট হবে এখানে, এবং 2040 নাগাদ আমাদের দেশে প্রায় 55 লক্ষ বিদেশি পর্যটক আসবে বলে আমরা প্রজেকশন দিয়েছি। শুধু সেমিনার আর র্যালি নয়, সত্যিকার অর্থেই পর্যটন খাতের উন্নয়নে মাঠ পর্যায়ে কাজের পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছে খাত সংশ্লিষ্টরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে গত বছর বৃক্ষরোপণ কর্মসূচি করে দেশ জুড়ে ব্যাপক সাড়া জাগায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবারও সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব। নেত্রকোনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলছেন, সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। জাহিদ হাসানের তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বনাঞ্চল কমে যাওয়ায় নেত্রকোনায় বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘ হচ্ছে জলবায়ু উদ্বাস্তুর তালিকাও। জীবন জীবিকা রক্ষায় বিপর্যস্ত পরিবেশে প্রাণ ফেরাতে নেত্রকোনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে নেত্রকোনায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবাই মিলে বেশি বেশি করে আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে তাপদাহ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করতে হবে। যে গাছ আমরা আজকে লাগাচ্ছি সেটা শুধু আমরাই সুফল পাবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে সুফল পাবে। সবার হাত যখন এক হবে তখনই কিন্তু এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সহযোগিতায় সপ্তাহব্যাপী কার্যক্রমে 10টি সড়কের দুপাশে 8000 ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। তাল গাছের খুবই উপকারী, যার ফলে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই। সারি সারি লাগাল তারা রাস্তাঘাটে মানুষ যদি কাজ কাম করে তাহলে বসে ছায়ার মধ্যে জিরানি যা। আমাদের এলাকায় অনেক বেশি বজ্রপাত হয়, এই বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়। রাস্তাঘাট অনেক সুন্দর থাকে, আবহাওয়া অনেক স্বাচ্ছন্দ্য থাকে। স্থানীয় মানুষেরা অনেকেই গাছগুলো থেকে অনেক উপকারিতা গ্রহণ করতে পারবে। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন মহতি উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান সকলের। বৃক্ষরোপণ কর্মসূচির ফলে সাধারণ জনগণ সহ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব কর্তৃক আয়োজিত এই রাস্তার ধারে যে চালের চারাগুলো আমরা রোপণ করতেছি, এগুলি ভবিষ্যতে বড় একটা সহায়ক হবে। আমরা বৃক্ষ লাগাচ্ছি কম, কাটছি বেশি, আমরা বেশি করে গাছ লাগাবো। এই গাছ লাগানোর ফলে প্রকৃতিতে ভারসাম্য হবে, প্রকৃতিতে মানুষ উপকার হবে। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে প্রকৃতি ও জীবন ক্লাবের অনন্য ভূমিকার প্রশংসা করেন সুধীজনরা। প্রকৃত গাছের যে নিবিড় পরিচর্যার মাধ্যমে যে উপযোগিতাটা পাই, সেটার আসলে তুলনা অন্য কোনো কিছুর সাথে যায় না। এই গাছগুলো একসময় বেড়ে উঠলে এই গাছের ছায়াতলেই শুধু মানুষ নয়, পশু পাখি প্রাণী সকলেরই আশ্রয় হবে। প্রতিজনে বাড়িতে বাড়িতে প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসা বনায়ন করতেছেন, এতে দেখা যাচ্ছে যে বিশেষ করে নেত্রকোনাতে একটা বনের বিপ্লব ঘটছে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশ জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে সমন্বিত অংশগ্রহণ জরুরি বলছেন পরিবেশবাদীরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর।
পর্যটন শান্তির সোপান শিরোনামে বিশ্ব পর্যটন দিবস পালিত হবে আজ। প্রতি বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান বলেছেন, পর্যটন শিল্পের নিবিড় এবং টেকসই উন্নয়নে দেশের জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে পর্যায়ক্রমে পর্যটন সপ্তাহ ও পর্যটন মাস উদযাপনের উদ্যোগ নেওয়া হবে। সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করতে চায় সরকার। তিনি বলেন, দেশের মোট জিডিপির শতকরা ৩.02% আসে এই শিল্প থেকে। ৬০ বছরে পর্যটনের সংখ্যা প্রায় 50 গুণ বৃদ্ধি হয়েছে। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধিও ব্যাপক বৃদ্ধি লাভ করেছে। পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়ে থাকে। দেশের ই-কমার্স খাতকে এগিয়ে নিতে চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের সমাবেশ ও আড্ডা হয়েছে। চট্টগ্রামের কাজীর দেউরির ব্র্যাক ব্যাংক লার্নিং সেন্টারে সমাবেশে 100 জনেরও বেশি উদ্যোক্তা অংশ নেন। দেশীয় ব্র্যান্ড বিশ্ব রং এ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তৃতা করেন সংগঠনটির স্বত্বাধিকারী বিপ্লব সাহা, প্রাইম কমিউনিকেশনের সজীব মির্জা ও অন্যরা। সে সময় উদ্যোক্তারা নিজেদের ব্র্যান্ডের তৈরি পোশাকগুলো দেখান, যার জন্য ইচ্ছে পূরণ নামে একটি ফটোশুটের আয়োজন করা হয়। গার্মেন্টস মেশিনারি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকের নতুন মেশিন AI প্রযুক্তির উরুস C7 রাজধানীর একটি হোটেলে উন্মোচন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন BJME এর সহ সভাপতি আব্দুল্লাহ রাকিব। বিশেষ অতিথি ছিলেন BKME এর সভাপতি ফজলুল শামীম এহসান ও জ্যাকের চেয়ারম্যান জিমি সহ সারা দেশ থেকে আসা গার্মেন্টস ব্যবসায়ীরা। তারা এই সময় বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী সহ জেলার বিভিন্ন এলাকায় লাউ চাষে আগ্রহ বেড়েছে। জমিতে মাচা করে ধাপে ধাপে লাউয়ের আবাদ করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় লাউ খেতে রোগবালাই কম ও ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। একসময় পারিবারিক চাহিদা মেটাতে বসতবাড়ির আশপাশে স্বল্প পরিসরে লাউ আবাদ হলেও চাহিদা বাড়ায় এখন লাউয়ের আবাদ বাণিজ্যিকভাবে সম্প্রসারণ ঘটেছে। গত কয়েক বছর ধরে গাইবান্ধায় কৃষকরা বাণিজ্যিকভাবে লাউ আবাদ করছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লাউয়ের ফলন ভালো হয়েছে। 7,000 টাকার মতো খরচ হয়েছে। তো এই লাউ থেকে প্রায় আমাদের খাওয়া হচ্ছে, এর পাশাপাশি সপ্তাহে 2-3 দিন বিক্রি করা যাচ্ছে। আল্লাহর মতে এই 20 শতক জায়গা থেকে 50-60 হাজার টাকা লাভ করা সম্ভব। উন্নত জাতের লাউ, রোগবালাই ও আবাদ পদ্ধতি সহ নানা বিষয়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এখন 12 মাসি লাউ পাওয়া যায়, বা এই জাতের লাউ চাষ করলে কৃষকের রোগবালাই কম হয়। এছাড়াও আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবসময় সবজি চাষিদের এবং স্পেশালি 12 মাসি লাউ চাষিদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যে কিভাবে কম খরচে বেশি লাভবান হতে পারে। জেলার 7 উপজেলায় চলতি বছরে 156 হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বছর ঘুরে অপার্থিব সৌন্দর্যের পসরা নিয়ে হাজির হলো শরৎ। সাদা মেঘের ভেলা, কাশবন আর বর্ণিল ফুলের ডালিতে সেজেছে প্রকৃতি। আবহমান বাংলার চিরায়ত রূপ ধরে রাখতে বার্তা দিচ্ছে পরিবেশ সংরক্ষণের। গোলাম মোস্তফার তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কাশফুলের মতো অবারিত স্বাধীনতা, নীল আকাশে পেঁজা তোলার মতো আলস্যে ভেসে বেড়ানো মেঘ, পথ হারানো সাদা বকের শাড়ি, মন মাতানো সুখে প্রজাপতি ফড়িংয়ের নাচানাচি, বাতাসে শিউলির তাজা সুবাস আর ধান খেতে নুয়ে থাকা সোনাঝরা শীষ নিয়ে আবির্ভাব হয় মন ভোলানো ঋতু শরতের।
বছর ঘুরে ক্যালেন্ডারের পাতা ছাপিয়ে শরৎ দোলা দেয় প্রকৃতিপ্রেমীর মননে। বর্ষণের অন্ধকার মেঘ ভেদ করে ধরিত্রীতে বর্ণিল রূপের ভেলা নিয়ে হাজির হয় শরৎ। ক্রমাগত দখল দূষণে ধুঁকতে থাকা বাস্তুতন্ত্রেও আবহমান বাংলার রূপের জানান দেয় শরৎ। সৌন্দর্য পিয়াসীদের বার্তা দেয় বাসযোগ্য বসুন্ধরা নিশ্চিতে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের। আমাদের ভাদ্র আশ্বিন আসলে বাঙালির একটা তালের পিঠার গন্ধ থেকেই যায়, সেই সাথে আকাশে যে ছেঁড়া ছেঁড়া মেঘগুলো থাকে সেই মেঘগুলোর সাথে ভেসে আসে কাশফুল, আর কাশফুল আর মেঘ একসাথে ছুঁয়ে যে মনে হয় যে মনোরম দৃশ্য। এই কাশফুলটা প্রতি বছরই হয়, এখানে দেখতে আসি, ভালো লাগে। এই জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, ওরাও এনজয় করছে, আমরাও এনজয় করছি। শত শত না তারও বেশি মানুষ এখানে এই শরৎকে উপভোগ করছে, এবং এখানে না আসলে, না দেখলে, সচক্ষে না দেখলে এটা বোঝা যাবে না। এই ঋতুতে আমার মনে হয় এটা কবিতা লিখি, গল্প লিখি, কাব্য লিখি, সবকিছু মিলে খুব ভালো লাগে। প্রকৃতিটা কিছুটা নীরব, আস্তে আস্তে মনে হচ্ছে সে তার পুরাতন অভাবে ফিরে যাচ্ছে, এবং এর পরবর্তীতেই হয়তো শীতের আমেজ আর কিছুদিন পর হয়তো শুরু হবে ধীরে ধীরে। দাবদাহের দহনকাল পেরিয়ে আসা এবারের শরতের আবেদনেও এসেছে বৈচিত্র্য ও স্বতঃস্ফূর্ততা। কাশবনের প্রান্তর পেরিয়ে যার ঢেউ আছড়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকারের, ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দেয়া বিসিবি